ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিলল 14 জনের মরদেহ। এখনও নিখোঁজ অনেকে, তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্বজনদের আহাজারি। স্বাধীনতার 55 বছরে পা রাখল বাংলাদেশ। বাঙালির অস্তিত্ব রক্ষা ও অধিকার আদায়ের চূড়ান্ত ধাপ 26 মার্চ। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা উজ্জীবিত করে জাতিকে। সকাল 8টার সময় তো লাইনে দাঁড়াইছি, এখন লাস্টে এসে দেখলাম তো পুরো তেলই বন্ধ করে দিল। সময় তো অবশ্যই হইতে আছে। অনেক পাম্পে ঘুরি কিন্তু তেল পাচ্ছি না। পাম্পে গাড়ির সারি, চাহিদা মতো মিলছে না তেল, সক্ষমতার 20 ভাগের কম মজুত। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত। 113টি অধ্যাদেশ নিয়ে একমত সংসদীয় বিশেষ কমিটি। 20টি বিষয়ে হবে ফের আলোচনা। সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিয়েই যাচাই বাছাই, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ। এবং আর্থিক খাত সংস্কারে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় আইএমএফ। রিজার্ভ ও মুদ্রা বিনিময় হার নিয়ে সন্তোষ। সব সূচক ইতিবাচক থাকায় কিস্তি ছাড়ের আশা কেন্দ্রীয় ব্যাংকের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। উদ্ধার হয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যাওয়া বাসটি। উদ্ধারকারী জাহাজ হামজার প্রায় 6 ঘন্টার চেষ্টায় টেনে তোলা হয় বাসটিকে। অনেক যাত্রী সাঁতরে তীরে ওঠেন, অনেককে উদ্ধার করেন স্থানীয় জেলেরা। এরই মধ্যে উদ্ধার করা হয় 14টি মরদেহ। নদীতে পড়ে যাওয়া বাস টেনে তুলছে উদ্ধারকারী জাহাজ। পাশে দাঁড়িয়ে নিখোঁজ থাকা বাস যাত্রীদের স্বজন ও স্থানীয়দের শ্বাসরুদ্ধকর অপেক্ষা। প্রায় 6.5 ঘন্টা পর রাত 11টার দিকে দৃশ্যমান হয় বাসটির একটি অংশ। ধীরে ধীরে তুলে আনা হয় পুরো বাস। একের পর এক বের করা হয় আটকে পড়া যাত্রীদের মরদেহ। রাজবাড়ীর দৌলতদিয়া 3 নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার পর বুধবার সন্ধ্যা 6:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ হামজা। প্রায় 80 ফুট নিচে বাসটি শনাক্ত করা হয়। বাসটি তুলে আনতে নেওয়া হয় নানা তৎপরতা। 40 থেকে 50 জনের ভেতরে লোকজন ছিল, তার মধ্যে 5-7 জনের মতো লাফ দিয়ে পার হয়ে চলে গেছে, বাদ বাকিটা নিচে চলে গেছে। স্থানীয়রা জানান, নদীতে বাসটি পড়ে যাওয়ার পর সাঁতরে তীরে ওঠেন যাত্রীদের কেউ কেউ। কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় জেলেরা। তবে এখনও নিখোঁজ অনেকেই। খবর পেয়ে ঘাটে আসেন বাস যাত্রীদের স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ঘাটের পরিবেশ। উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গাড়ি সহ পানিতে পড়ে গেছে, আপনার মায়ার বাঁচাইতে পারি নাই, আপনার নাতিনের বাঁচাইতে পারি নাই। বাগনে বেরিয়ে আসতে পারতে বোন বাঁচাইতে পারি নাই। আমি বাসায় ছিলাম, আমার এখান থেকে ফোন দিছিল। কুষ্টিয়ার কুমারখালী থেকে রওনা হয়ে অন্তত 40 জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল সৌহার্দ্য পরিবহনের বাসটি। ফেরিতে ওঠার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারায়। পল্টন থেকে বাসটি পড়ে যায় নদীতে, মুহূর্তেই তলিয়ে যায় পদ্মায়। সময় সংবাদ, রাজবাড়ী। এই মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। আচ্ছা, এই মুহূর্তের কথা যদি বলতে চাই, সে বিকেল 5টার দিকে ডুবে যাওয়া যে যাত্রীবাহী বাসটি, তা কিন্তু প্রায় 7 ঘন্টা পর উদ্ধারকারী জাহাজ যে হামজা কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমরা যে দেখতে পাচ্ছি এখন যে বাসটি, সেটি মূলত সৌহার্দ্য পরিবহনের বাসটি। এই বাসটি কিন্তু ঠিক বিকেল 5টায় এই যে দৌলতদিয়া ঘাটে এসে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটি যে ভিডিওটি রয়েছে, সেই ভিডিওতে দেখতে পাই যে সে বাসটি ডুবে গিয়েছিল। পরবর্তীতে কিন্তু প্রায় 11টার সময় সে বাসটি ওঠানো হয় এবং সেই উদ্ধার কার্যক্রম কিন্তু একেবারে পরিপূর্ণভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও এখন পর্যন্ত সবশেষ 14 জনের মরদেহ উদ্ধারের খবর আমরা পেয়েছি। তবে এ বিষয়ে কিন্তু এখানে যিনি পরিদর্শনে এসেছেন, নৌ পরিবহন মন্ত্রী, সচিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা কিন্তু এই মুহূর্তে সেই ঘটনার নিয়ে আসলে কথা বলছেন। আমরা একটু প্রতিমন্ত্রী যিনি রাজীব আহমেদ রয়েছেন, তিনি আসলে এই পরিদর্শনে এসে কথা বলছেন। আমরা একটু তার বক্তব্যে সরাসরি চলে যেতে চাই, আসলে কি বলছেন তিনি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কুষ্টিয়ার কুমারখালী থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস এই পাটুরিয়া ঘাটের দৌলতদিয়া ঘাটের 3 নম্বর ফেরিঘাটে দৌলতদিয়া ঘাটের 3 নম্বর ফেরিঘাটে ওঠার সময় সরাসরি নদীতে পড়ে যায়।
এবং সেটির ভিডিও ফুটেজ আপনারা সবাই দেখেছেন। তো ঘটনা 5টা 20 মিনিটে। ঘটনার সাথে সাথেই আমরা সংবাদ পেয়ে আমাদের ঘাটে যে ডুবুরি দল থাকে তারা সাথে সাথেই এখানে উদ্ধার কাজ শুরু করার চেষ্টা করেছে এবং আমাদের যে জাহাজ হামজা উদ্ধারকারী জাহাজ, সেই জাহাজটি আমাদের খুব দ্রুত সময় 5টা 40-40-এর মধ্যে এখানে এসে উদ্ধার কাজ শুরু করেছে। আপনারাও তারপর থেকে আছেন, আমরাও যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করেছি এবং এর মধ্যে একটি ঝড় এখানে আপনারা দেখেছেন সবাই, অনেকেই এখানে উদ্ধার কাজে অনেক সময় ব্যাহত হয়েছে। তো এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত আমরা আপনাদের সামনেই বাসটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। যখন বাসটি দুর্ঘটনায় পড়ে তখন কিছু সংখ্যক যাত্রী নদীতে 7-8 জন সম্ভবত এরকম একটি সংখ্যা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। তাদেরকে পার্শ্ববর্তী হসপিটালে যখন ভর্তি করা হয় তাদের মধ্য থেকে 2 জন নিহত হয়েছে। আর পরবর্তীতে আপনারা সবাই উপস্থিত ছিলেন। এখানে যে বাসটি উদ্ধার করা হয়েছে সেখান থেকে মোট এখানে যে বাসটি উদ্ধার করা হয়েছে সেখান থেকে মোট 14 জন। এখন পর্যন্ত আমরা মোট 16 জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। এই 16 জনের মধ্যে 5 জন পুরুষ এবং 11 জন মহিলা। তো আমরা এই মর্মান্তিক ঘটনার পরবর্তীতে প্রথম থেকে এখানে আছি সবাই। আমরা ইতিমধ্যে আমাদের রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা 3 কার্য দিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবেন। আমাদের বিআইডব্লিউটি এর আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে 5 সদস্যের তারাও আমাদেরকে 3 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেবেন। রিপোর্টের পরে আমরা আসলে জানতে পারব যে কী ঘটনা ঘটেছে। বাট আমরা যেহেতু প্রত্যক্ষ, আপনারা অনেকে এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন, আমাদের সবারই বক্তব্য এই 16 জনের সহ যে কয়েকজন জীবিত পাওয়া গেছে, 2 জন হসপিটালে আছে। আমাদের জনগণের ধারণা যে আরও কিছু যাত্রী থাকতে পারে। আমাদের উদ্ধার অভিযান যেটি আছে, আমাদের বিআইডব্লিউটির যে ডুবুরি দল, আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ডের একটি ডুবুরি দল, তারা এই উদ্ধার অভিযানটি চলমান রাখবে এবং আজকে রাতে চলবে, আগামীকাল চলবে। আমরা যারা এর মধ্যে যদি আরও কোনো মরদেহ আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই জেলা প্রশাসকের মাধ্যমে সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে এবং যে 16 জনের মরদেহ আমরা পেয়েছি মৃতদেহ, তাদের আত্মীয় স্বজনরা লাশগুলো শনাক্ত করে আমাদের সিভিল সার্জনের কাছ থেকে, জেলা প্রশাসকও আছেন এখানে, আমাদের পুলিশ সুপার আছেন, সকল কর্মকর্তারা আছেন, তাদের কাছ থেকে এটা বুঝে নেবেন। এবং আমাদের ধারণা, অনেকেরই ধারণা যে আরও হয়তো আর কিছু যাত্রী ওখানে থাকতে পারে, তাদেরকেও আমরা খোঁজার চেষ্টা করব। এবং যদি কেউ কোনো পরিবারের স্বজনরা নিখোঁজ থেকে থাকেন, তারাও ইতিমধ্যে অনেকেই যোগাযোগ করেছেন জেলা প্রশাসনের সাথে। এখানে জেলা প্রশাসন এবং পুলিশ সুপার আছেন, তাদের সাথে যোগাযোগ করবে। আমরা সবগুলো মানুষকে খুঁজে বের করার চেষ্টা করব, এটি আমাদের এই মুহূর্তে। মাননীয় প্রতিমন্ত্রী, নিখোঁজের কোনো তালিকা কি করা হয়েছে কিনা, নিখোঁজের কোনো তালিকা কি করা হচ্ছে কিনা? আমরা প্রথম থেকেই এখানে আছি, আপনারাও আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্রথম থেকে এখানে আছি, আপনারাও আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথেও কথা বলেছেন, এখানে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন এবং আমাদের যারা সদরের এখানে রাজবাড়ির 2 জন সংসদ সদস্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব খোয়েব সাহেব আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য হারুন সাহেব আছেন, তাদের সাথেও কথা বলেছেন। এবং আমরা এখানে যে স্থানীয় যে প্রশাসন আছে, পুরনো অফিসগুলো আছে, তাদের মাধ্যমে আমরা নিখোঁজের তালিকা তৈরি করছি। আগামীকালকে হয়তো বা আমরা সেই তালিকাটি জানাতে পারব। প্রতিমন্ত্রী মহোদয়, আমরা একটু আসলে জানতে চাই যে এই যে মরদেহগুলো
এগুলো আসলে কখন নাগাদ হস্তান্তর করা হবে, কোথায় হস্তান্তর করা হবে, নিখোঁজদের যারা স্বজনরা তাদের জন্য কোনো কন্ট্রোল রুম খোলা হয়েছে কিনা, যে তারা কোথায় এসে মূলত তারা অভিযোগটা দিবেন যে আমার স্বজন নিখোঁজ রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে আগামীকাল নদীতে উদ্ধার অভিযানটা চলবে। জি, আমাদের এখানে ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, তাদের সাথে তারা এই মরদেহগুলো সিভিল সার্ভিসে হস্তান্তর করেছে। আমি আগেই বলেছি যে আপনি অলরেডি আমরা এগুলোকে শুধুমাত্র শনাক্ত করার মাধ্যমে, তার পরিবার শনাক্ত করলেই আমরা মরদেহ হস্তান্তর করব। এই সিদ্ধান্ত আমরা স্থানীয় প্রশাসন মিলে এবং এইটা অলরেডি আমরা বলে দিয়েছি। আর যারা নিখোঁজ আছেন তারা স্থানীয় টিওন অফিস আছেন, তার বিভিন্ন থানার যাত্রী ছিলেন বাসের মধ্যে, তারা যদি টিওন অফিসে যোগাযোগ করেন তাহলেও আমরা সেটি নথিভুক্ত করব। আমাদের ডিসি সাহেবের সাথে যোগাযোগ করলে, এসপি সাহেবের সাথে যোগাযোগ করলে আমরা সার্বক্ষণিক এইটার সাথে আমরা আছি মানুষগুলোর পাশে। আমরা এখানে আপনারা জানেন যে সরকারি কিছু বিধিমালা আছে। আসলে আর্থিক সহায়তা দিয়ে তো মানুষ ফিরিয়ে আনা যাবে না, যার যায় সেই বোঝে যে আসলে কী যায়। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে একটা আমরা 25,000 টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য, আর ইনস্ট্যান্ট মানে একেবারে প্রাথমিকভাবে আহত কেউ থাকলে তাদের 15,000 টাকা করে সহায়তা দিচ্ছে। এবং যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদেরকে সেই সংখ্যাটা পরিপূর্ণভাবে যখন আমরা নিরূপণ করতে পারবো, তখন তাদেরকে আমরা সবাই মিলে আমরা পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করব। অভিযান কি আজকের মতো সমাপ্ত? অভিযান চলমান, অভিযান রাতে চলবে। কালকে যখন দিনের আলো ফুটবে তখন অভিযান আরও বেগবান হবে। আমরা অনেকখানি এরিয়া নিয়ে আমরা চেষ্টা করবো যে আরও কোনো মরদেহ নদীতে আছে কিনা বা খুঁজে পাওয়া যায় কিনা। থ্যাংক ইউ। আমরা শুনছিলাম কথা বলছিলেন এই মুহূর্তে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন রাজীব আহমেদ। তিনি কথা বলছিলেন, তিনি আসলে বলছিলেন যে এর মধ্যে কিন্তু সবশেষ 16 জনের আমরা খবর পেয়েছি এবং তারপরে কিন্তু আমরা দেখলাম যে তদন্ত কমিটির গঠনের কথা বলা হয়েছে 5 সদস্যের। এর পাশাপাশি আমরা যেমনটা শুনছিলাম যে যারা নিখোঁজ আছে এর তালিকা আসলে করা হবে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে, এবং যারা নিখোঁজ আছে পরিবারের সদস্যরাও কিন্তু হচ্ছে আসলে স্থানীয় প্রশাসনের সাথে, অর্থাৎ জেলা প্রশাসক যিনি আছেন তার সাথে যোগাযোগ বা সেই অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার কাজ, অর্থাৎ বাসটি পরিপূর্ণভাবে উদ্ধার করা হয়েছে, তবে এখন নিখোঁজ হয়েছে, নিখোঁজের উদ্ধার কাজ কিন্তু চলমান থাকবে। সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে দলীয় দিয়া ঘাট থেকে সবশেষ। রাজবাড়ীর দৌলতিয়া ঘাট থেকে বাস ডুবির ঘটনায় উদ্ধার অভিযানের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। পটুয়াখালীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তরমুজবাহী ট্রলারের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, বুধবার ভোরে বাউফলের বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে এ ঘটনা ঘটে। ঢাকা পটুয়াখালী রুটে আওলাদ নামের একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তরমুজবাহী ট্রলারটির সংঘর্ষ হয়। ট্রলারটিতে মোট 6 জন ছিলেন। সাঁতরে তীরে উঠতে পেরেছিলেন একজন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তৎপরতায় 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। পাকিস্তানি শোষণ বঞ্চনার শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা উড়িয়ে স্বাধীন স্বদেশ নির্মাণের 55 বছরে পা রাখল বাংলাদেশ। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আনুষ্ঠানিক সূচনা হয় 71-এর এই দিনে। বাঙালির আত্মমর্যাদা, অস্তিত্ব রক্ষা ও অধিকার আদায়ে ঝাঁপিয়ে পড়ার চূড়ান্ত ধাপ ছিল 26 মার্চ। বৈষম্য ও শোষণমুক্ত দেশ গড়ার পথে সেই ঐতিহাসিক ঘটনা প্রবাহ নিয়ে রিপোর্ট করেছেন আহমেদ সালেহীন। 23 বছর পশ্চিম পাকিস্তান সরকারের শোষণ, বঞ্চনা আর বৈষম্য থেকে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা অনিবার্যতায় পরিণত হয়। আর বাঙালির স্বাধীনতা আন্দোলন অবশ্যম্ভাবী হয়ে পড়ে 25শে মার্চ রাতে নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর পাক জান্তা সরকারের বর্বরতায়। তারই ধারাবাহিকতায় আসে 26শে মার্চ। স্বাধীনতা কাঙ্ক্ষিত জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সুস্পষ্ট বার্তা পায় মেজর জিয়াউর রহমানের দৃপ্ত কণ্ঠের সেই ঘোষণায়।
চেতনার অনলে যেন প্রথম স্ফুলিঙ্গ হয়ে বিস্ফোরিত হয় সেই স্বাধীনতার ঘোষণা। এরপর দৃশ্যপটের পরিবর্তন। একে একে রণাঙ্গনে স্বাধীনতাকামী জনতার অপ্রতিরোধ্য লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় প্রতিটি স্থানে গড়ে ওঠে শক্ত প্রতিরোধ। ৭১-এর ১১ জুলাই দেশকে ১১টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধকে আরও বেগবান করা হয়, যার নেতৃত্ব দেন কর্নেল এম.এ.জে. ওসমানী, যার একটির দায়িত্বে ছিলেন স্বাধীনতার ডাক দেয়া সেই মেজর জিয়াউর রহমান। যুদ্ধের শুরু থেকে জুন পর্যন্ত প্রথমে ১ নম্বর সেক্টর, পরে ১১ নম্বর সেক্টরের প্রধান হিসাবে নেতৃত্ব দেন তিনি। মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্স গঠন করে যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে যান মেজর জিয়াউর রহমান। মুক্তিকামী জনতা যখন যুদ্ধের ময়দানে, তখন কিছু মানুষ পাকিস্তানের পক্ষ নিয়ে বিরোধিতা করে মহান মুক্তিযুদ্ধের, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল গণহত্যা, ধর্ষণ সহ নানা অমানবিক ঘটনার। দেশের ভেতরে ও বাইরের শত্রুদের মোকাবেলা করে বীর মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ্য লড়াই আর সংগ্রামে সশস্ত্র পাকিস্তানি হানাদার বাহিনী যখন কোণঠাসা হয়ে পড়ে, তখন রাজাকার আল বদর আল শামস বাহিনীর সহায়তায় পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশকে মেধাশূন্য করতেই এই পরিকল্পনায় সহায়তা করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা সেই বিপথগামী রাজাকার আল বদর আল শামস বাহিনী। অবশেষে দিগ্ভ্রান্ত পাক হানাদার বাহিনীর ৯৩,০০০ সেনা সদস্য ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। লাল সবুজের পতাকা সগৌরবে মাথা উঁচু করে উড়ার স্বাধীনতা পায় এই বাংলায়। ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ নারীর সম্ভ্রমহানি আর নিপীড়িত অসংখ্য পরিবারের আত্মত্যাগের বিনিময়ে জাতি পায় এক মানচিত্র, একটি স্বাধীন সার্বভৌম সীমানার দেশ বাংলাদেশ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মুক্তির সংগ্রাম একক কোনো ব্যক্তির অর্জন নয়, লাখ লাখ মানুষের ত্যাগের সম্মিলিত ফল। তবে স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক কাজটি করেছিলেন একজন মেজর। ইতিহাসের অগ্নিপরীক্ষায় সেই সূর্যনায়ক জিয়াউর রহমান, যার স্বাধীনতার ঘোষণা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। শুরু হয় বাঙালির প্রতিরোধ যুদ্ধ। ইমরুল হাসানের রিপোর্ট। মুক্তিকামী এক জাতিকে দমন করতে ৭১-এর ২৫শে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর। অপারেশন সার্চ লাইটের নামে ঢাকাসহ সারা দেশে চালায় গণহত্যা। রাজনৈতিক নেতৃত্বের অনুপস্থিতিতে দিক নির্দেশনাহীন জাতির দিশারি হয়ে দৃশ্যপটে আসেন এক মহানায়ক, মেজর জিয়াউর রহমান। ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যার কণ্ঠে ভেসে আসে স্বাধীনতার ঘোষণা। জিয়াউর রহমানের স্বাধীনতার এই ঘোষণা ঘোরতর দুর্দিনে অন্ধকারের বুক চিরে আলোকবর্তিতা হয়ে ওঠে। মুক্তিকামী জনতার মধ্যে ছড়িয়ে পড়ে পরাধীনতা থেকে মুক্তির স্লোগান। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যায় সেই স্লোগান। পুরো হতবিহ্বল যে জাতি, যে যারা পাক সামরিক বাহিনীর গণহত্যার অভিযানে একেবারে নিষ্প্রভ হয়ে পড়েছিল, ম্রিয়মাণ হয়ে পড়েছিল এবং ভাবতে শুরু করেছিল তাদের বোধহয় আর কোনো আশা ভরসা নাই, সেই অবস্থার মধ্য দিয়ে জিয়াউর রহমানের ঘোষণাটা তাদের মধ্যে একটা আশার প্রদীপ জ্বেলেছে। একটা নতুন করে আবার লড়াই করার, প্রতিরোধ করার যে স্পৃহা, সেই স্পৃহাটা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। স্বাধীনতা ঘোষণা দেওয়ার আগে ২৫শে মার্চ মধ্যরাতে প্রথম বাঙালি কর্মকর্তা হিসেবে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড জিয়াউর রহমান। আটক করা হয় ইউনিট কমান্ডার কর্নেল জানজুয়াকে। বাঙালি কর্মকর্তা ও সৈনিকদের নিয়ে চট্টগ্রাম থেকে শুরু হয় মেজর জিয়ার প্রতিরোধ যুদ্ধ। তার পথ অনুসরণ করে মুক্তিযুদ্ধে নামে অন্যান্য ইউনিটের বাঙালি কর্মকর্তারাও। স্বাধীনতার ঘোষণা এবং সামরিক প্রতিরোধ মনোবলহীন জাতিকে করে উজ্জীবিত। জিয়াউর রহমানের বেতার কণ্ঠস্বর কেবল একটি ঘোষণাই ছিল না, ছিল প্রতিরোধের সম্মিলিত সংকল্পের রূপান্তর। যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার আপামর জনতা। মুক্তিযোদ্ধাদের বীরত্ব, সাহসিকতা, ত্যাগ, দেশপ্রেম, এটাকে কিছুতেই ছোট করা যাবে না। জিয়াউর রহমানের এই ঘোষণার মধ্য দিয়ে জিয়াউর রহমানের নামটা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গেল। এই একটি মাত্র ঘোষণার মধ্য দিয়ে তিনি তখনকার ৭.৫ কোটি মানুষের কাছে পরিচিত হয়ে উঠলেন। এটাই তাকে একটা ক্যারিশমা জুগিয়েছে এবং ক্যারিশমাটা
আমাদের মতো দেশের জন্য, নেতৃত্বের জন্য খুবই প্রয়োজন। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মুক্তির জন্য বাঙালির সংগ্রামকে বিশ্বব্যাপী মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়া থেমে থাকেননি, নিজেও ঝাঁপিয়ে পড়েন সম্মুখ সমরে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ১ নম্বর সেক্টরের পরে ১১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন তিনি। মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেড জেড ফোর্সের প্রধান হিসেবে যুদ্ধ পরিচালনা করেন এই বীর সেনা। যুদ্ধে জীবন বাজি রেখে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভূষিত হন বীরুত্তম খেতাবে। টানা ৯ মাসের সশস্ত্র সংগ্রামের পর অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। পৃথিবীর বুকে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, তেলের জন্য গাড়ির সারি মিলছে না চাহিদা মতো। সরবরাহ সংকটে পাম্প দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পাওয়ায় ক্ষুব্ধ চালকরা। বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনেক পাম্পেই মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা পাম্প কর্তৃপক্ষের। রাজধানীতে জ্বালানি সরবরাহ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না অনেক গ্রাহক। কেউ ফিরে গেলেও কেউ দাঁড়িয়ে থাকছেন অনিশ্চয়তার প্রহর গুণে। ৮টা থেকে দাঁড়াই আছি, পৌনে 8টা থেকে। আমাদের তো অবসর হতে আছে, আমাদের কাজ আছে না। এইভাবে এই ভোগান্তের কোনো মানে আছে? এখন 11টার পরও কিছুক্ষণ তেল দিছে, কিন্তু অত পরে এখন লাস্টে এসে দেখলাম তো পুরো তেলই বন্ধ করে দিল। আমি এক জায়গায় যাব, 9টার থেকে আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এখন আমি তেল পাবো না। গাড়িতে 1 ফুটো তেল নাই, আমি এখন যাবো কিভাবে আমি সেটাই জানি না। এখন তারা বলতেছে যে আপনার তেল দিতে পারবো না। আর ওনারা এখানে যদি 2 জন করে তেল দিত তাহলে আমাদের এই হ্যাম্পারটা হইতো না। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে বিভিন্ন পাম্প। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। হুন্টার একটা লড়া না, খালি প্রাইভেট কাজ স্টেট আসতেছে, হুন্টার মোটরসাইকেল একটা লড়তেছে না। এই জায়গায় যদি আমার 50 মিনিট যায়, ওই যে পিছে যারা আছে ওরা কি তেল পাবে মনে হয়? 3.5 ঘন্টা হয়ে গেছে, এখন পাম্পের কাছে যাইতে পারিনি। সরকার বলে যে তেল আছে, সব পাম্পে তেল পাবো। আমরা অনেক পাম্পে ঘুরি কিন্তু তেল পাচ্ছি না। আমি সকালবেলা 3টা পাম্পে ঘুরে আসছি। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে তেল সরবরাহ না থাকায় এই সংকট তৈরি হয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা তাদের। এই সময়টাতে দেখা যাচ্ছে জনগণ বা যারা গ্রাহক তারা খুব বিক্ষুব্ধ হয়ে যায়। ওরা বিষয়টা বুঝতে চান না, যে কারণে আমাদের এখানে আর্মি ডিপ্লয় হয়েছে এবং পুলিশের সহযোগিতা আমরা নিয়েছি। জ্বালানি সংকটে রাজধানীর পরিবহন খাতে প্রভাব পড়েছে বলে দাবি ভুক্তভোগীদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জরুরি বৈঠক করেছে মন্ত্রিসভা কমিটি। সংকট মোকাবিলায় স্পট মার্কেট থেকে আরও 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দেশে জ্বালানির সংকট নেই, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বাড়তি দামে কেনা হচ্ছে। জানান, 1 বৈশাখ টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন সরকার প্রধান। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধে বিশ্বের অন্য দেশের মতো নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশও। জ্বালানি সংকট মোকাবেলায় বুধবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, অর্থমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে আরও 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়। আমাদের 15 দিনের একটা রিজার্ভ থাকতো, তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে। 2 কার্গো এলএনজি করা হয়েছে। যেগুলো মিস করছি আমরা, এগুলো স্পট মার্কেট থেকে কিনতে হয়। এটা যখন আসে সিদ্ধান্তটা দিতে হয় তাদেরকে 10 ঘন্টার মধ্যে। এদিকে বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাস পূর্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উঠে আসে জ্বালানি পরিস্থিতি। উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, কাতারের এলএনজি টার্মিনাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় চুক্তি অনুযায়ী প্রতিশ্রুত এলএনজি বাংলাদেশ পাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। সরবরাহ ঠিক রাখতে বেশি দামে তেল কেনা হচ্ছে। জনগণের কষ্ট বিবেচনায় জ্বালানির দাম বাড়াচ্ছে না সরকার। আমরা এখন স্পট মার্কেট থেকে কিনছি। আমরা কাতারের দীর্ঘমেয়াদী যে চুক্তি আছে, সম্ভাবনা আছে আমরা সবগুলো গ্যাস নাও পেতে পারি। তো আমরা চেষ্টা করছি। এই মুহূর্তে কোনো সংকট নাই। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি।
এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে জ্বালানির যে মূল্য আছে তার সঙ্গেও আমাদের মূল্যের বেশ ব্যবধান আছে। মন্ত্রী জানান, আসছে পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণের কার্যক্রম, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিবেচনায় আছে ই-হেলথ কার্ড দেওয়ার বিষয়টিও। পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে সব নির্বাচনী প্রতিশ্রুতি। প্রাথমিকভাবে 21,014 জন কৃষকের মাঝে এই কার্ড দেওয়া হবে। টাঙ্গাইল থেকে এটার যাত্রা শুরু হবে পহেলা বৈশাখ। এখন থেকে প্রতি মাসে জাতির সামনে সরকারের কর্মকাণ্ড তুলে ধরে জবাবদিহি করা হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রতি মাসে আমরা হাজির হতে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্বজুড়েই জ্বালানি সংকটে পড়েছে আমদানি নির্ভর দেশগুলো। প্রভাব পড়েছে বাংলাদেশেও, কিন্তু সক্ষমতার বিপরীতে মজুতের পরিমাণ 20 ভাগেরও কম, যা দিয়ে চলবে 8 থেকে 12 দিন। দীর্ঘমেয়াদী নতুন আমদানি উৎস তৈরির সঙ্গে মজুত বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, জবাবে তেহরানের পাল্টা হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। যুদ্ধের ভয়াবহতার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি খাতে। মজুত কিংবা সরবরাহে টান পড়ার পাশাপাশি ঊর্ধ্বমুখী দামে কঠিন পরিস্থিতিতে আমদানি নির্ভর দেশগুলো। ব্যতিক্রম নয় বাংলাদেশও। বিবিসির তথ্য অনুযায়ী 21 মার্চ পর্যন্ত সরবরাহযোগ্য ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও জেট ফুয়েল সহ 5 ক্যাটাগরি জ্বালানি মজুত ছিল 2,59,659 মেট্রিক টন। চাহিদা অনুযায়ী মজুত তেল দিয়ে চলবে 8 থেকে 12 দিন। মজুতের পরিমাণ যখন শঙ্কা জাগায়, তখন বিপিসির তথ্য বলছে 26টি ডিপোতে ডিজেল, অকটেন, পেট্রোল সংরক্ষণের সক্ষমতা 8,12,561 মেট্রিক টন, কিন্তু 21 মার্চ পর্যন্ত মজুত রয়েছে সক্ষমতার 20%-রও কম। আমাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়াইতে হবে, আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলোকে আরও স্ট্রেংথেন করতে হবে। যদিও মজুত পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই জানিয়ে বিপিসি বলছে, জ্বালানি নিরাপত্তায় সংরক্ষণ 55 দিন থেকে বাড়িয়ে 90 দিন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে ওনারা যেভাবে ফুয়েল নিয়েছেন ওই পরিমাণ যেন নেন, তাহলে আর কোনো সমস্যা নেই। এখন আমাদের ক্যাপাসিটি আছে 55 ডেজ, আর আমরা এটা 90 ডেজে নিয়ে যাওয়ার ইচ্ছা। জ্বালানি সংকট নিরসনে বিক্রির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম বেশি করার পাশাপাশি আমদানি বাড়াতে কাজ করছে সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। লাইসেন্স ছাড়াই চলছে ব্লাড ব্যাংকের কার্যক্রম। হাসপাতালে নেই জরুরি বিভাগ। রিপোর্টে চিকিৎসকের সইয়ের সত্যতা নিয়েও রয়েছে প্রশ্ন। এসব অনিয়মে রাজধানীর চাংখারপুলে 3টি হাসপাতাল ক্লিনিক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর চানখারপুলের আহমদ স্পেশালাইজড হাসপাতাল, একই কক্ষে রাখা হয়েছে জেনারেটর ও অক্সিজেন সিলিন্ডার। নেই জরুরি বিভাগ ও পোস্ট অপারেটিভ রুম। পাশেই অ্যাক্টিভ ব্লাড ব্যাংক, ট্রান্সফিউশন সেন্টার ও ডায়াগনস্টিক সেন্টার। নেই লাইসেন্স, নেই ট্রান্সফিউশন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের ব্লাড ব্যাংকের লাইসেন্স নাই। প্রাইম টিজি নামে আরেকটি ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংক সেন্টারের নেই লাইসেন্স। ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন থাকলেও তা সি ক্যাটাগরির, কিন্তু টেস্ট করা হচ্ছে বি ক্যাটাগরির। আমরা কোনো ভুয়া রিপোর্ট অথবা অদক্ষ লোক দিয়ে করাই, তাছাড়া আমরা করি না। এবার দেখা মিলল আরেক অভিনব দৃশ্যের। অথেন্টিক ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের স্বাক্ষরের অথেন্টিসিটি নিয়ে উঠল বড় প্রশ্ন। ডায়াগনস্টিক রিপোর্টে দেখা মিলল একই চিকিৎসকের 2 ধরনের সিগনেচার। সবগুলো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে বন্ধ করে দেয়া হয় 3টি প্রতিষ্ঠান। বাড়তি সাজা হিসেবে প্রাইম টিজিকে 60,000 টাকা জরিমানা করা হয়। দণ্ড হিসাবে আপনাকে আমি 60,000 টাকা জরিমানা, অনাদায়ে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছি। সকাল থেকে 5টা প্রতিষ্ঠানে এখানে ভিজিট করেছি। একটা হাসপাতালে কার্যক্রম বন্ধ করেছি, একটা ডায়াগনস্টিক কার্যক্রম বন্ধ করেছি, আর একটা ব্লাড ব্যাংক আমরা সিলগালা করেছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাসপাতাল ক্লিনিকের অনিয়মের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানেই চিকিৎসা সেবার তালিকা 1 মাসের মধ্যে টানানোর ব্যবস্থা নেওয়া হবে। এটা চলমান থাকবে, আমরা বন্ধ করছি না। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রিজার্ভ ও মুদ্রা বিনিময় হার সহ আর্থিক খাত সংস্কারে অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে IMF। তবে নতুন সরকারের আর্থিক খাত সংস্কারের রোডম্যাপ চায় সংস্থাটি। সব সূচক ইতিবাচক থাকায় কিস্তি ছাড়ের আশা কেন্দ্রীয় ব্যাংকের। এখন পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর দেয়া 5 কিস্তিতে $3.64 বিলিয়ন পেয়েছে বাংলাদেশ। বাকি রয়েছে প্রায় $1.86 বিলিয়ন। ঋণের 6ষ্ঠ কিস্তি ছাড়ের সময় ছিল গত বছরের ডিসেম্বর, তবে তা নতুন সরকারের অপেক্ষায় আটকে যায়।
এ অবস্থায় বুধবার প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের সঙ্গে সাক্ষাতে আসেন IMF-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান কৃষ্ণা শ্রীনিবাসন। এ সময় বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার সহ আর্থিক খাত সংস্কারের অগ্রগতি নিয়ে সন্তুষ্টি জানান তারা। আমাদের রিজার্ভ পজিশন বলেন, আমাদের ফরেন এক্সচেঞ্জের রেট বলেন, সেইগুলো আমাদের স্টেবল আছে। অর্থাৎ তাদের ক্ষেত্রে যে বেঞ্চমার্কগুলো অ্যাচিভ করার কথা আমরা এগুলো অ্যাচিভ করেছি। আলোচনায় আর্থিক খাত সংস্কারের বিষয়ে নতুন সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রস্তাবনা আকারে চেয়েছে IMF। এছাড়া সবগুলো সূচক ইতিবাচক থাকায় ঋণের কিস্তি ছাড়ে কোনো বাধা থাকবে না বলে আশাবাদ বাংলাদেশ ব্যাংকের। কিস্তি আমার মনে হচ্ছে কিস্তি ওটা ছাড় হতে পারে, কারণ অন্য ইন্ডিকেটরগুলো তো বেটার। রিফর্মের যে কী ধরনের আমাদের পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলোর একটা স্পেসিফিক রোডম্যাপ ওনারা চেয়েছেন, যে কোন বিষয়গুলো আমরা কবে নাগাদ কীভাবে হতে পারে। এই পরিকল্পনাটা ওনারা একটা রিটার্ন ফর্মে চাচ্ছে। 2023 সালে IMF-এর সঙ্গে প্রথমে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি করে বাংলাদেশ, যা পরে বাড়িয়ে $5.5 বিলিয়ন করা হয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে 119 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপি ও সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, সরকার নির্ধারিত ফির বাইরেও পাসপোর্ট ও স্বাস্থ্য পরীক্ষা নামে 7,124 জনের কাছ থেকে অতিরিক্ত 1.5 লাখ টাকা করে হাতিয়ে নেয় মাসুদগণ। 11-11 সময় আলোচিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। ছিলেন সে সময়ের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ, সেনাপ্রধান মইনু আহমেদের অন্যতম আস্থাভাজন। -2 ফর্মুলা বাস্তবায়ন চেষ্টার নেপথ্যে ঘুরে ফিরে এসেছে তার নাম। অভিযোগ আছে মাসুদের ইশারায় রাজনীতিবিদ, ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা, নির্যাতন করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই রোশানলের তালিকায় ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার রাতে মাসুদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার আদালতে তোলা হলে পল্টন থানার মানব পাচার মামলায় 5 দিনের রিমান্ডে পাঠানো হয় তাকে। দুর্নীতি দমন কমিশন বলছে, দ্বৈত চুক্তির আওতায় 2021-এর ডিসেম্বর থেকে 2024-এর মে পর্যন্ত মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হয় 4,78,477 জন। ভিসা প্রতি সরকারি ফি নির্ধারণ করা হয় 78,990 টাকা। চুক্তির আওতায় 7,124 জন শ্রমিক পাঠানোর দায়িত্ব পান সাবেক সেনা কর্মকর্তা মাসুদের প্রতিষ্ঠান 5M ইন্টারন্যাশনাল। অভিযোগ ওঠে, প্রত্যেক শ্রমিকের পাসপোর্ট বাবদ 10,000 টাকা, স্বাস্থ্য পরীক্ষা বাবদ 7,500 টাকা ছাড়াও অতিরিক্ত নেওয়া হয় 119,32,70,000 টাকা। দুদকের করা মামলায় মোট আসামি ছিলেন 4 জন। 5 ইন্টারন্যাশনাল লিমিটেডের রিক্রুটিং এজেন্সির স্বত্বাধিকারী 4 জন। 4 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যেই সম্পদ বিবরণী দাখিলেরও প্রক্রিয়া শুরু করেছে। এর মধ্যে মাসুদকে গ্রেফতার দেখানোর আবেদন জানিয়েছে দুদক। 9 এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আদালত। দুদক বলছে, শ্রমিক পাঠানোর নামে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত মাসুদকে জিজ্ঞাসাবাদ করবেন তারা। সোন অ্যারেস্ট দেখানোর জন্য বিজ্ঞ আদালতে দুর্নীতি দমন কমিশন থেকে আবেদন করা হয়েছে। বিজ্ঞ আদালত আবেদন মঞ্জুর করে আগামী 9 এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নামে অর্থ আত্মসাতে জড়িতদের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং অ্যাকাউন্ট ফ্রিজ সহ সব ধরনের আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কমিশন। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছেছে বলে প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। তেহরান মার্কিন পরিকল্পনা পাওয়ার কথা নিশ্চিত করলেও এটিকে চরমপন্থী বলে অভিহিত করেছে। বৈঠকের আয়োজন করছে হোয়াইট হাউস। লেবাননের হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম ইসরায়েলের সঙ্গে হামলার মধ্যে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়েছেন। এরই মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েল, পাল্টা হামলায় তেহরানে 12 জন নিহত হয়েছেন। ইরানের ক্লাস্টার বোমায় নাকাল ইসরায়েল। বেন গুরিয়ন বিমানবন্দর এবং হাইফা অঞ্চলে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় তেহরান। এতে ইসরায়েলের কেন্দ্রীয় শহর বনে ব্রাকে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভবনও। বাহরাইন ও সৌদি আরব আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। আর কুয়েতের প্রধান বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কে হামলায় আগুন লেগেছে।
ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন, তেল আবিব। এছাড়া ইরাকের আনবারে বিমান হামলায় কয়েকজন ইরানপন্থী যোদ্ধার মৃত্যুও হয়। তেল কি বাচত কে লিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছেছে বলে প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। তেহরান মার্কিন পরিকল্পনা পাওয়ার কথা নিশ্চিত করলেও এটিকে চরমপন্থী বলে অভিহিত করেছে। চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে একটি বৈঠকের আয়োজনে কাজ করছে ট্রাম্প প্রশাসন। পাকিস্তান সফরের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগের কারণে তুরস্ককেও আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে কূটনৈতিক এই অগ্রগতির মাঝেও ইরান প্রকাশ্যে আলোচনার কথা অস্বীকার করে বলেছে যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত নেই। লেবাননে উত্তেজনা তীব্র। দক্ষিণ সীমান্ত থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি হামলা চালিয়েছে। সংগঠনের প্রধান নাইম কাসেমের বার্তা, ইসরায়েলের সঙ্গে হামলার মধ্যে কোনো আলোচনা নয়। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। এদিকে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক সমন্বয়ে একটি থাই তেলবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার হয়েছে। বিশ্লেষকদের মতে সামান্য স্বস্তির মধ্যেও সামগ্রিক চিত্র উদ্বেগজনক। একদিকে বিস্তৃত হচ্ছে যুদ্ধ, অন্যদিকে কার্যকর সমাধানের দিশা দেখাতে পারছে না কূটনীতি। নাদিম মারজান, সময় সংবাদ। জ্বালানি সংকট মোকাবিলায় আগামী 5 দিনের জন্য গাড়ি চলাচল নিয়ন্ত্রণ কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। বুধবার থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। স্বেচ্ছায় এই সাশ্রয় অভিযানে অংশ নিয়ে জাতীয় সংকটে পাশে দাঁড়ানোর অনুরোধে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারের হিসাব অনুযায়ী এর মাধ্যমে প্রতিদিন প্রায় 3000 ব্যারেল পেট্রোলিয়াম সাশ্রয় হতে পারে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তাপ এবার সরাসরি আঘাত হানল এশিয়ার অন্যতম শীর্ষ অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ায়। বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় ভেঙে পড়ার আশঙ্কায় কঠোর অবস্থানে গেছে সিউল। সরকারি খাতের সকল কর্মকর্তা কর্মচারীর জন্য 5 দিনে একদিন গাড়ি চলাচল বন্ধ রাখার নিয়ম বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। মঙ্গলবার রাজধানী সিউলে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জলবায়ু, জ্বালানি ও পরিবেশ মন্ত্রী কিম সং হোয়ান এই সিদ্ধান্ত গ্রহণ করেন। বুধবার রাত 12টা থেকে দেশ জুড়ে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের উপর ক্রমবর্ধমান চাপের প্রেক্ষিতে দেশের জ্বালানি নিরাপত্তা বর্তমানে চরম হুমকির মুখে রয়েছে। এই সংকট মোকাবিলায় সরকার সরকারি খাত থেকেই কঠোর জ্বালানি সাশ্রয় নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত গাড়ি এবং সরকারি খাতের যানবাহনগুলো সপ্তাহে একদিন সড়কে নামানো নিষিদ্ধ থাকবে। গাড়ির লাইসেন্স প্লেটের শেষ সংখ্যার উপর ভিত্তি করে এই বিধিনিষেধ কার্যকর হবে। তবে নিয়ম না মানলে রয়েছে কঠোর শাস্তির বিধান। গর্ভবতী নারী, নবজাতক সন্তান রয়েছে এমন অভিভাবক, প্রতিবন্ধী ব্যক্তি এবং ইলেকট্রিক ও হাইড্রোজেন চালিত যানবাহন এই নিয়মের বাইরে থাকবে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। ক্ষমতাসীন লেবার পার্টির জন্য এটি শুধু নির্বাচন নয়, বরং জনপ্রিয়তা পুনরুদ্ধারের বড় পরীক্ষা। বিশেষ করে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে লেবারের ঘুরে দাঁড়ানোর অগ্নি লড়াই যেন। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে নিজেদের হারানো অবস্থান ফিরে পেতে আগেভাগেই মাঠে নেমেছে লেবার পার্টি। গেল নির্বাচনে বর্তমান মেয়র লুৎফুর রহমানের কাছে পরাজয়ের পর এবার নতুন কৌশলে এগুচ্ছে দলটি। মেয়র প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত সিরাজুল ইসলামকে। মাইল্যান্ড এলাকায় আয়োজিত নির্বাচনী সমাবেশে নেতাকর্মী এবং কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে প্রচারণায় অংশ নেন ব্রিটিশ বাংলাদেশি এমপি রোশনারা আলী। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ তার দল। It's really important for this community to be served properly by the council, and that's what we're interested in as Labour, making sure that people get the services and what is required so that they can get on with their lives. সমাবেশে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম। নির্বাচনে জয়ী হলে সবার জন্য সমান সুযোগ ও উন্নত সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। Finally, I've served this borough for 25 years in honour. To be mayor of this borough, the greatest honour of my life, to serve the people, the resident of Tower Hamlets, together with my team.
বিশ্লেষকরা বলছেন আগামী 7 মে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে লেবারের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কতটা শক্তিশালী হবে তা নির্ধারণ করবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইতালির গণভোটে বিচার সংস্কার প্রস্তাবে না ভোট বিজয়ী হয়েছে। ফলাফল অনুযায়ী বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আপাতত স্থগিত। ইতালিতে বসবাসরত বাংলাদেশি সহ বিদেশিরা এ ফলাফলে স্বস্তি প্রকাশ করেছেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে 22 ও 23 মার্চ অনুষ্ঠিত গণভোটে বিচার বিভাগের কাঠামোগত সংস্কার সংক্রান্ত প্রস্তাব বাতিল হয়েছে। এই ফলাফল নিশ্চিত করেছে যে প্রস্তাবিত পরিবর্তন আপাতত কার্যকর হবে না এবং বিচার বিভাগের বর্তমান কাঠামো অপরিবর্তিত থাকবে। বাংলাদেশি সহ বিদেশি প্রবাসীরা এই ফলাফলকে ইতিবাচক মনে করছেন। দীর্ঘদিন ধরে বসবাসের বৈধতা, কাজের অনুমতি বা নাগরিকত্বের জন্য আবেদনকারীরা আশা করছেন চলমান মামলা ও প্রক্রিয়া আগের নিয়ম অনুযায়ী চলবে, যা তাদের ঝুঁকি কমাবে। অভিবাসন বিষয়ক কার্যক্রমে যুক্ত বাংলাদেশিরা বলছেন প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে মামলা ও কাগজপত্র প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন হতো। না ভোটের ফলে চলমান কাঠামো অপরিবর্তিত থাকায় প্রবাসীদের জন্য পরিচিত ও নিরাপদ পরিবেশ বজায় থাকবে। ফলাফলে বিদেশিদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন বর্তমান সরকার বিচার ব্যবস্থায় আর প্রভাব বিস্তার করতে পারবে না, ফলে আইনি জটিলতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কমেছে। গণভোটের এই রায় শুধু রাজনীতিতেই নয়, বরং এখানে বসবাসরত হাজার হাজার প্রবাসীর ভাগ্য নিয়ন্ত্রণে কাজ করবে। এছাড়া আগামী 27 সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে অংশ নিয়ে তিনি আরও বলেন, বিভিন্ন উদ্ভাবনী ও প্রযুক্তি স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। পরে মার্কিন বিশেষ দূত চার্লস জে হার্ডারের সঙ্গে বৈঠক করেন ডাক্তার জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট মঙ্গলবার হোয়াইট হাউসের আয়োজনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দুদিনব্যাপী সম্মেলনে বিশ্বের 45টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের স্ত্রী, স্বামী, ফার্স্ট লেডি ও ফার্স্ট জেন্টলম্যান এবং সমমর্যাদার নেতাদের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আন্তর্জাতিক এই শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমানের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে তিনি কিভাবে তার কাজের পরিধিকে প্রসারিত করে বৈশ্বিক বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করেছেন। As a medical doctor, I'm deeply committed to ensuring accessible, quality health care for every child, focusing not only on treatment but on prevention from the earliest stages of life. নারী, শিশু ও পরিবারকে শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন ডাক্তার জুবাইদা রহমান। Bangladesh has a strong legacy in empowering women. Our government is committed to ensuring free education for women up to postgraduate levels. ডাক্তার জুবাইদা রহমান বলেন, তিনি এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দেশের প্রতিনিধিত্ব করছেন যখন বিপুল জনসমর্থন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে, যে সরকারের মূল লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল জাতি বিনির্মাণ করা। Of my husband Tariq Rahman, the Prime Minister of Bangladesh. পরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডারের সঙ্গে বৈঠক করেন ডাক্তার জুবাইদা রহমান। বৈঠকে ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন, শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে টেকসই অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘোরতর অভিযোগ করেছেন তার ব্যবসায়িক পার্টনার সালাউদ্দিন রুমেল।
রমনা থানায় জিডি করলেও মামলা নেওয়া হয়নি। প্রভাব খাটিয়ে মামলা নিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে। সমাধান না হলে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা বলেছেন ভুক্তভোগী। কোনো মামলা নেওয়া হয়নি এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কথা বলতে রাজি হননি। 2024 5 আগস্ট পরবর্তী নানা কারণে আলোচনায় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বিতর্কিত বিসিবি নির্বাচনে পরিচালক হওয়ার পর আপত্তিকর মন্তব্য করে জন্ম দিয়েছেন একের পর এক সমালোচনার। এবার আসিফ আকবর আলোচনায় ঘোরতর অভিযোগে। বিসিবি পরিচালকের নামে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন তার ব্যবসায়িক পার্টনার। 2009 সাল থেকে 14 সাল পর্যন্ত বিভিন্ন সময় সালাউদ্দিন রুমি পিজি হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান ডাক্তার শাকিল সহ বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় 4 কোটি টাকা নেন আসিফ। আসিফ যখন 2009 সালে শেষ দিকে আসিফের কিছু টাকার দরকার হয়েছিল, প্রথমে 30 লাখ, পরে 5 লাখ টাকা, 5 লাখ টাকা বলছি তুমি তোমার কিস্তির টাকা দাও। ডাক্তার শাকিল আহমদ আরেকজন ডাক্তার আছে, উনি দুজনে, একজন দিয়েছে 88 লাখ টাকা আর 75 লাখ টাকা। আমরা তিনজনেরই 2,27,65,000 টাকা। বিভিন্ন সময় টাকা চাইলে হুমকি দিয়েছেন আসিফ আকবর, এমন অভিযোগও তুলেছেন তিনি। শেষ পর্যায়ে 10 মার্চ রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন এই ভুক্তভোগী। তবে মামলা করতে চাইলে তার কাছ থেকে নেওয়া হয়নি মামলা। 11 তারিখ সে আসিফ আকবর তার মোবাইল থেকে ডাক্তার শাকিলকে ফোন করেছে, শাকিল ভাই আমি একজন মন্ত্রীকে শেষ করে দিছি, একজন বাংলাদেশ ক্রিকেটারকে আমি শেষ করেছি। কেন মামলা নেওয়া হয়নি সেই বিষয়ে জানতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি সুরাহার দাবিতে থানার সামনে অবস্থান করেন ভুক্তভোগী ব্যবসায়ী। আইনিভাবে সমাধান না হলে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলেও জানিয়েছেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বছরের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের আগে এই ম্যাচকে প্রস্তুতি হিসেবে দেখছেন হেড কোচ হেভিয়ার কাবরেরা। শুরুর একাদশে হামজা খেলবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা রেখেছেন লাল সবুজ হেড কোচ। শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াইয়ের প্রত্যয় অধিনায়ক জামাল ভুঁইয়ার। আর বাংলাদেশিকে কঠিন প্রতিপক্ষ বলছেন ভিয়েতনাম কোচ। হ্যানয়ের হ্যাংডে স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। 4 মাসের বেশি সময় পর মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। বছরের প্রথম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ ভিয়েতনাম। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতি স্বার্থে র্যাঙ্কিংয়ে 72 ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে নিজেদের ঝালিয়ে নিবে জামালরা। তবে প্রতিপক্ষ যেই হোক না কেন বাংলাদেশের ম্যাচের আগে সব ফোকাসই থাকে হামজা চৌধুরীকে ঘিরে। লেস্টার সিটি তারকা ভিয়েতনামে পৌঁছে দলের সঙ্গে করেছেন প্রথম অনুশীলন। ভিয়েতনাম ম্যাচের আগে টিমের সঙ্গে মানিয়ে নিতে এই একটা সেশনই পাচ্ছেন হামজা। তাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় লাল সবুজ সুপারস্টারের। এই ম্যাচের আগে ভিয়েতনাম কোচের পুরো পরিকল্পনা হামজাকে ঘিরে। মাঠে যে করেই হোক আটকাতে হবে লেস্টার তারকাকে। অবশ্য হামজাকে নিয়ে ভিন্ন ভাবনা লাল সবুজ কোচ হাভিয়ার কাবরেরার। হামজা দলের সঙ্গে যুক্ত হয়ে মাত্র একটি অনুশীলন করেছে। সুস্থ থাকলেও তাকে নিয়ে তাড়াহুড়া করতে চাই না। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে খেলানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমরা এখানে এসেছি সিঙ্গাপুরের বিপক্ষে প্রস্তুতি স্বার্থে। সেরা প্রস্তুতি নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ে যেতে চাই। হামজা চৌধুরী ইংলিশ লিগে খেলে, সে দুর্দান্ত ফুটবলার। তার খেলার ভিডিও আমরা সংগ্রহ করেছি, তাকে আটকিয়ে রাখার চেষ্টা করব। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ভিয়েতনাম। অন্যদিকে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের নিয়ম রক্ষার ম্যাচ। স্বাধীনতা দিবসে এই ম্যাচে জয় তুলে নিয়ে দেশবাসীকে উপহার দিতে চাইবে হামজা জামালরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিলল 17 জনের মরদেহ। এখনও নিখোঁজ অনেকে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 2টি তদন্ত কমিটি গঠন। স্বাধীনতার 55 বছরে পা রাখল বাংলাদেশ। বাঙালির অস্তিত্ব রক্ষা ও অধিকার আদায়ের চূড়ান্ত ধাপ 26 মার্চ। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা উজ্জীবিত করে জাতিকে। সকাল 8টার সময় তো লাইনে দাঁড়াইছি, লাস্টে এসে দেখলাম তো পুরো তেলই বন্ধ করে দিল। সময় তো অবশ্যই হইতে আছে। অনেক পাম্পে ঘুরি কিন্তু তেল পাচ্ছি না। পাম্পে গাড়ির সারি, চাহিদা মতো মিলছে না তেল। সক্ষমতার 20 ভাগের কম মজুদ। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক। স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত।
এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।